বাংলাদেশের রাজনীতির চোখ লন্ডনে। ইউনূস তার এক বৈঠক নিয়ে অনেক প্রত্যাশা, আলোচনা নির্বাচনের রোডম্যাপ। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, বিপ্লবী গার্ড প্রধান ও 6 পরমাণু গবেষক সহ নিহত অনেকে। যুক্তরাষ্ট্র জড়িত নয় দাবি পররাষ্ট্রমন্ত্রী রুবিওর। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতা কম, মাছ ছাড়া কমেছে বেশ কিছু পণ্যের দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় দুপুর 2টায় পার্ক লেনের হোটেল ডরচেস্টারে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়ে বেলা 11টা পর্যন্ত বৈঠক চলার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠকের কোনো এজেন্ডা নেই। দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এই বৈঠকে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডরচেস্টার হোটেলের সামনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশে জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব রয়েছে। এমন বাস্তবতায় বৈঠক ঘিরে সবার চোখ এখন লন্ডনে। দর্শক, এই মুহূর্তে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের সামনে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হান্নান, তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মামুন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক যেই হোটেলের বৈঠকটি হচ্ছে 1-to-1 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। ঠিক 9টার সময় তারেক রহমান এই আমার পেছনে যে হোটেলটি দেখছেন সেখানে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটি 1-to-1 হচ্ছে, মানে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেই একান্ত এই বৈঠকটি হচ্ছে। এই বৈঠকের মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশে নির্বাচনের 3 তারিখ ঠিক করার জন্য যেই কথা বলা হচ্ছে সেটির একটি সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকেই ধারণা প্রকাশ করছেন এবং অনেকেই আশা প্রকাশ করছেন যে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনটি আরো এগিয়ে নিয়ে আসার জন্য দাবি তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে যেই সরকার, বর্তমান সরকার এবং বিএনপির একটি বৃহৎ দলের মধ্যে যেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটির অনেকটা সুরাহা হতে পারে এই বৈঠকের মাধ্যমে। এই বৈঠককে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মী এই হোটেলের বাহিরে অবস্থান করছেন। তারাও আশা প্রকাশ করেছেন এই বৈঠকের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বের হয়ে আসবে। এছাড়াও এই বৈঠকটি যদিও আমরা শুনেছি যে 1-to-1 হতে পারে, তবে এই হোটেলে প্রবেশ করেছেন বাংলাদেশ থেকে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। এছাড়াও রয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে বৈঠকটি 2 ঘন্টার মতো হওয়ার কথা রয়েছে। লন্ডন স্থানীয় সময় 11টার দিকে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বৈঠকের সর্বশেষ পরিস্থিতি জানানো হতে পারে। এই ছিল আমার কাছে। পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরবো। আব্দুল হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল হান্নান, জানাচ্ছিলেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের সবশেষ খবর। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতা সমাগম বেশ কম। মাছ ছাড়া নতুন করে কোনো পণ্যের দাম না বাড়লেও কমেছে বেশ কিছু পণ্যের দর। বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। অপরদিকে 10 থেকে 15 টাকা কেজিতে কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 20 টাকা কমেছে মুরগির দামও। দেখুন বিস্তারিত আমার করা একটি রিপোর্টে। ঈদুল আজহার লম্বা ছুটিতে এখনো অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। ঈদের ছুটির রেশ কাটেনি বাজারেও। ক্রেতা সমাগম ছিল না চোখে পড়ার মতো। তবে মাছের চাহিদা কিছুটা বাড়ায় বেড়েছে দামও।
বিক্রেতারাও স্বীকার করলেন বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। নাগালের বাইরে ইলিশের দাম অনেক বেশি, কেমনে কিনবো? ঘুরতেইছি, খালি ঘুরতেইছি। ইলিশ মাছটা 2200 টাকা কেজি, 2000 টাকা কেজি, 3500 টাকা কেজি। ইলিশ মাছ কিনবো কিভাবে? মাছের দাম ঈদের আগের থেকে ঈদের পরে প্রতি মাস সব মাছ 100 টাকা করে বাড়ছে। মাছ মনে করেন জালেরা তো ঈদের দিন ধরে না গিয়া, আর মাছও কম, এই জন্য 100 টাকা সব মাছ কেজিতে বেশি। সবজির দাম আছে নাগালের মধ্যেই, দু একটি ছাড়া কমেছে বেশিরভাগ সবজির দামই। কেজিতে 20 টাকা কমে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 60 টাকায়। পেঁপে, শসা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজির দামই কমেছে 10 থেকে 15 টাকা। স্বস্তির কথা জানান ক্রেতারাও। ঈদের পরে এসে কাঁচা বাজারের দামটা স্থিতিশীল, আগের মতোই আছে, পরিবর্তন খুব একটা চোখে পড়ে না। তো এর মধ্যে কিছু চোখে পড়ে, সেটা হলো বিশেষ করে পেঁপের আগের ছিল 20 টাকা, এখন হলো 30 টাকা। আবার পটলটা ছিল 30 টাকা, এখন হলো 40 টাকা। বড় লোকরা তো কিনা খেতে পারবো, গরিব যারা আছে তারা তো কিনা খেতে পারে না। গরিবদের জন্য খুব সুন্দর, খুব ভালো হয়েছে। অপরিবর্তিত রয়েছে চালের বাজার। মিনিকেট মানভেদে 72 থেকে 76 টাকা কেজি, 28, 58 এবং নাজির শাইল পাওয়া যাচ্ছে 76 থেকে 84 টাকার মধ্যে। নতুন করে বাড়েনি চিনি, তেল, ডালের মতো পণ্যের দাম। ঈদের আগে আর ঈদের পরে একই রকম আছে, সবকিছু খোলার পরে আবার দেখা যাবে কি দামের। অনেকটাই নাগালের মধ্যে মুরগির দাম। কেজিতে 20 টাকা কমে ব্রয়লার 150 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসের নতুন উপধরন অমিক্রন XBBতে আক্রান্ত রোগী বাড়ছেই, সেই সাথে প্রতি বছরের মতো এই সময়ে বাড়ছে ডেঙ্গু রোগীও। করোনা ও ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। প্রতিবেশী ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ছে করোনার সংক্রমণ। দেশেও বাড়ছে করোনার নতুন উপধরন ওমিক্রন XBBতে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন করে ছড়িয়ে পড়া ঠেকাতে বুধবার 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের লম্বা বিরতি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে মহানগরী ঢাকা। তবে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, বাজার কিংবা রাস্তাঘাটে যারা চলাচল করছেন তাদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে অনেকের অনীহা। ঈদের পরে মানুষ আসতেছে, জনগণের প্রবাহ বাড়ছে, লোক সমাগম হচ্ছে। এখন যত লোক সমাগমের মধ্যে আমাদের সরকার বা ডাক্তাররা যেভাবে বলে সেই স্বাস্থ্যবিধি আমাদের অনুকরণ করা উচিত। রাস্তায় বেরোলে যে ধুলা বালিগুলা, তারপরে জীবন অনেকগুলো জীবন যেরকম এসে ছড়াইতেছে, সেই কারণে মাস্ক পরা আমি মনে করি সবারই পরানো উচিত। আমি তো ভুল করেছি, আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করছি, সবাই যেন মাস্কটা ইউজ করে। বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সচেতন হওয়ার প্রয়োজন আছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে আবারও দেখা দিতে পারে বিপর্যয়। একজন থেকে একজনে ছড়িয়ে পড়লে কিন্তু সেটা হলো আক্রান্তের সংখ্যা বাড়বে। যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা দরকার। এই জন্য সতর্ক করা দরকার যে এখনও কিন্তু আমাদের ওই পর্যায়ে যায়নি, আক্রান্ত যা আছে সে নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে বেড়ে যাচ্ছে দেখে আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি স্বাস্থ্যবিধি মানার জন্য। এটা মানলে কিন্তু সংক্রমণটা কম হবে সেটা আমরা আশা করছি, এবং এটাই হলো আসলে মেন পথটা। হ্যাঁ, তো অনেকে আসলে বুঝতে পারছে না, এই যারা এখন ঈদের সময় ঢাকামুখী হচ্ছে, লঞ্চে বাসে কিন্তু ভিড় থাকবে, জনসমাবেশ হবে, সেক্ষেত্রে একটু এড়িয়ে চলা, মাস্ক পরিধান করা, হাত ভালো মতো বিশ্বের সাবান ধুতে করা। পাশাপাশি দেশে বেড়ে চলা ডেঙ্গু ভাইরাসের আক্রমণ ঠেকাতেও সচেতনতাই প্রধান হাতিয়ার বলছেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। চেষ্টা করতে হবে সবসময় মশারির নিচে থাকা, আর সর্বোপরি বৃষ্টির পানি যেন ওই যে গাছপালা বা ফুলের টব অথবা বাসার আনাচে কানাচে ময়লা আবর্জনা এগুলো না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখা। করোনা কিংবা ডেঙ্গু উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি রোগটি যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন হতে হবে রোগী ও পরিবারকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরতি মানুষের ভিড় বাড়ছে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। ট্রেনের ফিরতি যাত্রা নিয়ে যাত্রীদের স্বস্তি থাকলেও তীব্র যানজট আর ভোগান্তির অভিযোগ সড়ক পথের যাত্রীদের। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। লম্বা ছুটি শেষে একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরছেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরার নির্দেশনা থাকলেও এখনও ঢিলেঢালা ভাবেই চলছে বেশিরভাগ মানুষ।
কমলাপুর স্টেশনে শুক্রবার সকালে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সময় মতোই এসেছে প্রায় সব এলাকা থেকে ছেড়ে আসা ট্রেন। ঈদে আমার বোনদের বাসায় বেড়াইতে গেছিলাম, খুব ঈদ যাপন করলাম, অনেক ভালো লাগলো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। বাবা মার সাথে ঈদ কাটালে তো অনেক ভালো লাগবে। আসলে খুব আনন্দ সহিত ঈদ কাটায় এখন ঘর মুখে ফিরলাম। ভোগান্তির অভিযোগ সড়ক পথের যাত্রীদের। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার বাস থামছে রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে। ফিরলাম, এখন অফিস খুলবে রবিবারে, এর জন্য আগে ফিরে আসলাম। ছুটি নিয়ে গেছি, ছুটি শেষ হয়ে গেছে, চলে যাইছি। অসুস্থ মাকে ছেড়ে আসতেও অনেক কষ্ট হয়েছে, তবুও কর্মের কারণে আসতেই হলো এই ব্যস্ত নগরী। যে গাড়ি আমার এনে ভোরে 5টা 5:30 এই নাইলাম কটায় 11টায়। কুড়িগ্রাম থেকে আসছি। আপনি নর্মালি কুড়িগ্রাম থেকে বাসে মানে 9 ঘন্টা সর্বোচ্চ 10 ঘন্টার মতো লাগে। আমি আপনার হচ্ছে মানে 12.5 ঘন্টা লাগছে আমার আসতে। দেখতে দেখতে শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি। রবিবার থেকে শুরু হবে সরকারি বেসরকারি অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে দল দিয়ে পরিকল্পনা করা যায়, মন্তব্য জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। 1 বছরের দায়িত্বে ওয়ানডে দলকে গুছিয়ে আনতে চান এই অলরাউন্ডার। মিরাজ জানান, শান্তকে বাদ দিয়ে তাকে অধিনায়ক করায় তার সাথে কোনো সমস্যা হবে না। শ্রীলঙ্কা সফরে লক্ষ্য তার সিরিজ জয়। লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ। সো এখন ডিপেন্ড করে আমাদের, যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে। সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। শান্ত আর আমি তো ছোটোবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা নিউজ টপ 10 সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।